এই বইটার নাম কি? সংখ্যাতত্ত্ব। এখানে যে অঙ্কগুলি আছে সবই সংখ্যা বিষয়ক, তাই না? সংখ্যাতত্ত্ব বইয়ের সব অঙ্ক কি তুমি কমপ্লিট করেছো? এখনো কমপ্লিট হয়নি, তাই না? 105 দাগের সমস্যাটা কি আছে দেখেছো? আর সেখান থেকে 151 পর্যন্ত সমস্যাগুলোকে পরপর দেখতে থাকো। তাহলে আজকে আমরা 105 থেকে 151 দাগ পর্যন্ত সমস্যাগুলি কি আছে বোর্ডে চলে যাব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। আজ আমরা আমাদের এই সংখ্যাতত্ত্ব বইয়ের 105 দাগ থেকে 151 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান করব। আমরা দেখব যে ভ্যারাইটিস কাইন্ডস অফ ম্যাথমেটিক্স এখানে রয়েছে। প্রতিটা অঙ্ক একটা আরেকটার থেকে আলাদা টাইপের। এখানের এই অঙ্কগুলোকে আমরা সমাধান কৌশল দেখে নেব এবং ভীষণ ভালো করে এগুলোকে মনে রাখার চেষ্টা করবে, কারণ প্রতিটা অঙ্কই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর জেএনভিএসটি বা রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট বা আর্মি স্কুল অ্যাডমিশন টেস্ট। যে কোনো পরীক্ষার জন্য এই অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্রতিটা অঙ্ককে তুমি নোট ডাউন করবে, অনুশীলন করবে। তাহলে চলো আমরা বইতে চলে যাব। সর্বপ্রথমে আমরা দেখব 105 দাগে কি আছে এবং তারপর ক্রমশ অঙ্কগুলোকে করতে করতে আমরা এগিয়ে যাব। 105 দাগের সমস্যায় আছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যাকে কোন ধরনের সংখ্যা বলে? তো দেখো, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য থাকে সেই সংখ্যাকে কি বলা হয়? জোড় সংখ্যা বলা হয়। তো আমরা দেখি এখানে 18 যদি লিখি তাহলে 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18 ভাগ মিলে যায়। তো সেই সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলা হয়। এই জায়গায় আমরা আরো একটা জিনিস শিখে নেব যে কোনো একটা সংখ্যার এককের ঘরে 0, 2, 4, 6, 8 এগুলো যদি থাকে তাহলে সেই সংখ্যাটি যুগ্ম সংখ্যা হয় এবং সেই সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হয়। চলে আসবো পরবর্তী সমস্যা 106 দাগে। 2 দ্বারা বিভাজ্য 9 সংখ্যাকে কোন ধরনের সংখ্যা বলে? এই যে অঙ্কটা দেখছো ঠিক এর অপোজিট সমস্যা, যে জোড় হলে সেটা হয়ে যাবে বিজোড় অথবা অযুগ্ম। যুগ্ম কথা যদি বলো তাহলে তার অপোজিট হবে অযুগ্ম। যেমন ধরুন 9কে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 1 অবশিষ্ট থাকে। অর্থাৎ যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে সেই সংখ্যাকে আমরা বলবো বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। যে সংখ্যা দেখো এখানে 21, 2 দিয়ে ভাগ করো 10 দুগুণে 20, 1 থাকছে, অবশিষ্ট 1 থাকে। অর্থাৎ যে সংখ্যার এককের অঙ্ক 1, 3, 5, 7, 9 হয় সেই সংখ্যাগুলোকে বিজোড় সংখ্যা বলে এবং তাদেরকে 2 দ্বারা ভাগ করলে ভাগ মেলে না, 1 অবশিষ্ট থাকে। চলে আসবো পরবর্তী সমস্যায় 107 দাগ। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? এখানে উত্তর দেওয়া আছে যে দুটি সংখ্যার মধ্যে এক ভিন্ন আর কোনো সাধারণ উৎপাদক না থাকলে সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। সংখ্যা দুটি মৌলিক হতে পারে, সংখ্যা দুটিই যৌগিক হতে পারে, আর একটি মৌলিক একটি যৌগিকও হতে পারে। তাহলে আমরা পরস্পর মৌলিক সংখ্যা দেখে নেব যে কিভাবে আমরা বুঝবো যে কোনো দুটো সংখ্যা পরস্পর মৌলিক কি না। তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করো যে পরস্পর মৌলিক সংখ্যার যে সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞায় কি বলা হয়েছে? সংজ্ঞায় বলা হয়েছে দুটো সংখ্যা, যেমন ধরো 16 আর 18, এই যে দুটো সংখ্যা হলো এদের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না। তো দেখো 16 এবং 18 এর মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে 1, কিন্তু এদের সাধারণ উৎপাদক। এছাড়া দেখো 16 আর 18-র মধ্যে আমরা আরো একটা সাধারণ উৎপাদক পাচ্ছি, সেটা হচ্ছে 2 দিয়ে একেও ভাগ করা যায়, একেও ভাগ করা যায়। তাহলে 1 ছাড়া অন্য আরো একটা সাধারণ উৎপাদক পেয়ে গেছি। 2টো পেতে পারি, 3টে পেতে পারি, 4টে পেতে পারি। 1 ছাড়া তুমি যদি আর একটাও সাধারণ উৎপাদক পাও তাহলে তুমি বলবে এই সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। অর্থাৎ পরস্পর মৌলিক এই কথাটা কিন্তু একটু আলাদা একটা কথা, এর সাথে মৌলিক সংখ্যার কোনো সম্পর্ক নেই। এবার চলে আসবে এই দুটো বাদ দিয়ে 16 এবং 17, এদের সাধারণ উৎপাদক হচ্ছে 1,
এক ছাড়া তুমি দেখো 16কেও ভাগ করা যায়, 17কেও ভাগ করা যায়, এইরকম সংখ্যা কিন্তু আর তুমি একটাও পাবে না। তাহলে আমরা কি বলতে পারবো যে 16 এবং 17 এরা কিন্তু পরস্পর মৌলিক। আবার চলে আসবো 11 আর 13, এদের মধ্যেও এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে এই দুটো পরস্পর মৌলিক। আবার পাবো কি, যেমন ধরো 15 আর 16, এদের মধ্যেও এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকে না, তাহলে এই জোড়াকে আমরা বলবো যে এরা পরস্পর মৌলিক নয়। 16 এবং 18 দুটি সংখ্যার ক্ষেত্রেই কিন্তু এটা হয়। আর 16 এবং 17 এটা পরস্পর মৌলিক, 15 এবং 16 এটাও পরস্পর মৌলিক, 11 আর 13 এটাও পরস্পর মৌলিক। এবার পরস্পর মৌলিক এটা নয়, অর্থাৎ এটাকে আমরা এখন আলোচনার বাইরে বের করে দেব। আলোচনার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটে জোড়া পেয়েছি যারা পরস্পর মৌলিক সংখ্যা। এবার এই পরস্পর মৌলিক সংখ্যাগুলির ক্ষেত্রে একটু হিসাব করে দেখো, একটু লক্ষ্য করে দেখো, 16 এবং 17, এখানে 16 যৌগিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, অর্থাৎ একটা যৌগিক এবং একটা মৌলিক, এই দুটো সংখ্যা মিলিয়ে পরস্পর মৌলিক হতে পারে। আবার দেখো 15 এবং 16 দুটোই কিন্তু যৌগিক সংখ্যা, 15 যৌগিক সংখ্যা, 3 5 15 ভাগ করা যায়, 16 4 4 16, 8 2 16, তাহলে 16 যৌগিক সংখ্যা। 15 এবং 16 দুটো যৌগিক সংখ্যা মিলিয়ে কিন্তু একটা পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা যে মৌলিক হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। একটা মৌলিক একটা যৌগিক হতে পারে, দুটোই যৌগিক হতে পারে। আবার দেখো 11 এবং 13 দুটো মৌলিক, তাই আমরা বলছি পরস্পর মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা এদের মাঝখানে কোনো রকম কোনো সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে না, এদের মধ্যে কোনো মিল খোঁজার চেষ্টাও করবে না। তুমি সবসময় মনে রাখবে দুটো সংখ্যার মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক যদি না পাওয়া যায় তাহলে সেই সংখ্যা দুটোকে বলা হয় পরস্পর মৌলিক। তারা দুজনেই মৌলিক হতে পারে, তারা দুজনেই যৌগিক হতে পারে, একজন মৌলিক একজন যৌগিক হতে পারে, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে, মৌলিক যৌগিক অথবা দুটো মৌলিক দুটো যৌগিক, যে কোনো কিছু হতে পারে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যাটা আশা করছি ক্লিয়ার হলো। চলে আসবে 108 দাগে, 2 অঙ্কের এমন সংখ্যাগুলি খুঁজে বের করো যাদের অঙ্কগুলির সমষ্টি 3। 108 দাগে দেখো, যাদের অঙ্কগুলির সমষ্টি হতে হবে 3 এবং সেটা 2 অঙ্কের সংখ্যা হতে হবে। তো সর্বপ্রথমে আমাদের মাথায় আসে 30। 30 কি হচ্ছে দেখো, 108 দাগে 30, 3 আর 0 যোগ করলে কি হয়, 3 হয়। 21, 2 আর 1 যোগ করলে হয় 3, 12, এক্ষেত্রেও কিন্তু যোগফল 3 হয়। 1 আর 2 3, 2 আর 1 3, 3 0 3। তাহলে এই তিনটে সংখ্যা আমরা পেলাম যাদের অঙ্কগুলোকে যোগ করলে 3 পাওয়া যায়। 109, 3 অঙ্কের এমন সংখ্যাগুলি খুঁজে বের করো যাদের অঙ্কগুলির সমষ্টি 3। 109 দাগে চলে আসো, দেখো 3 অঙ্কের প্রথমে এটা মাথায় আসছে, 1 1 1 যোগ করলে 3 হয়। আবার 2 0 1 এদেরকে যোগ করলে 1 আর 2 3 হয়। 1 0 2 এদেরকেও 3 হয়। আবার 300 এদেরকে যোগ করলেও কিন্তু 3 হয়। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম 3 অঙ্কের সংখ্যা, এদের অঙ্কগুলোর সমষ্টি হয় 3। এগুলো সব আমাদের জেনে রাখার প্রয়োজন রয়েছে, পরীক্ষায় এরকম অঙ্ক কিন্তু আসতে পারে। 110 দাগে, কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে কত হয়, 0 হয়, এটা মনে রাখবে তুমি। কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে কত হয়, 0 দিয়ে ভাগ করলে মেলে না, অসংজ্ঞাত হয়। এই জায়গাটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো যদি তুমি 15কে 0 দিয়ে ভাগ করো, অর্থাৎ 15টা আম আছে, তার থেকে 0টা আম নিয়ে নাও, কটা পড়ে থাকলো, 15টা। আবার 0টা নিয়ে নাও, কটা পড়ে থাকলো, 15টা। এইভাবে কতবার নেওয়া যাবে, ভাগ করার অর্থ হচ্ছে ভাগফল হচ্ছে কতবার নেওয়া যায় সেটা। তো এরকম তো অসংখ্য বার নেওয়া যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সারা জীবন ধরে নেওয়া যাবে। তাহলে অসংজ্ঞাত যেটা, এটাই হবে উত্তর। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের উত্তর হবে অসংজ্ঞাত, 0 দ্বারা ভাগ করলে, ডি অপশন। 112 দাগ, কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে কি হবে, সেই সংখ্যার যা মান ছিল তাই থেকে যাবে, বাড়বে না কিছু। কোনো সংখ্যার থেকে
যদি শূন্যকে বিয়োগ করো তাহলে কি হবে, সেই সংখ্যার মানটাই থাকবে, কোনো কিছু কমবে না। 5 টাকার থেকে 0 টাকা নিলে 5 টাকায় থাকে, 5 টাকার সঙ্গে 0 টাকা যোগ করলে সেই 5 টাকাই থাকে। চলে যাব 114 দাগে, শূন্যকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে কত পাওয়া যায়। কোনো সংখ্যা দিয়ে শূন্যকে যদি গুণ করো, তো দেখো এই জায়গাটা লক্ষ্য করো, শূন্যকে তুমি 5 দিয়ে গুণ করো, শূন্য হবে। কোনো সংখ্যা দিয়ে গুণ করলে শূন্যই হয়ে যায়। 15 দাগ, 115, শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়। এই জায়গাটা লক্ষ্য করো, শূন্যকে ভাগ করব 12 দিয়ে, তাহলে শূন্যই হবে। কেন, তোমার কাছে 0টা আম আছে, তুমি 12টা করে আম কতবার নিতে পারবে, কয়বার নেওয়া যাবে, একবারও যাবে না, অর্থাৎ 0বার নেওয়া যাবে। তাই শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করো শূন্য হবে, কিন্তু কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে শূন্য হবে না, অসংজ্ঞাত হবে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে তোমাদের। 116 দাগ, একই অঙ্ক দ্বারা গঠিত 2 অঙ্কের সংখ্যাগুলি কি কি। 2 অঙ্কের যে সংখ্যাগুলি একই অঙ্ক দ্বারা গঠিত, সেটা যদি তোমার লিখতে হয় খাতাতে, তাহলে তুমি সর্বপ্রথমে কি মনে আসছে, 2 অঙ্কের সংখ্যা এবং একই অঙ্ক দ্বারা গঠিত, 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99, এই যে 2 অঙ্কের সংখ্যাগুলি পেলাম যা একই অঙ্ক দ্বারা গঠিত। এবার চলে আসবো 117 দাগে, একই অঙ্ক দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির মধ্যমটি কত। 3 অঙ্ক হোক, 4 অঙ্ক, 5 অঙ্ক হোক, যাই হোক, কটা আছে আগে দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। 9টা হলে মধ্যম হয় 5-এ, কারণ এ পাশে 4টে থাকে, এ পাশে 4টে থাকে। আমি এই জায়গাটায় লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই তাহলে এই পাশে 4টে থাকলো, এ পাশে 4টে থাকলো, এ পাশে 4টে থাকলো, এটা হলো মধ্যম। 3 অঙ্কের ক্ষেত্রেও কিন্তু সেটাই মধ্যম হবে, বুঝেছো। যে অঙ্কের কথাই বলুক না কোনো, মধ্যম কিন্তু এই 5টাই হবে। এবার আসবো 118 দাগে, দুটি সংখ্যার সমষ্টি ও গুণফল সমান সংখ্যা দুটি কি কি। গুণফল এবং সমষ্টি সমান, দেখো 2 + 2 = 4, 2 × 2 = 4, এই একটি সংখ্যায় পাওয়া যায়। 118 দাগের সমস্যায় পেলাম যে দুটি সংখ্যার সমষ্টি করলেও যা হয়, গুণ করলেও তা হয়, সেটা হচ্ছে এইটাই পাওয়া যায়। আর কি পাওয়া যায়, আর হ্যাঁ আর একটা পাওয়া যায়, 0 + 0 = 0, 0 × 0 = 0, তাহলে এরকম আর এক জোড়াও পাওয়া যায়। তো এক্ষেত্রে উত্তর আছে 0 0 2 2। তাহলে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার সমষ্টি ও গুণফল দুটোই সমান, এক্ষেত্রে উত্তর সি দাগে যেটা আছে 2 2 0 0, এই সি দাগটাকে আমাদের সঠিক করতে হবে। 119 দাগ, দুটি সংখ্যার সমষ্টি গুণফলের দ্বিগুণ। গুণ করলে সাধারণত বড় সংখ্যা পাওয়া যায়, আর যোগ করলে ছোট সংখ্যা পাওয়া যায়। দুটো সংখ্যার যোগফল কখনোই গুণফলের থেকে বড় হয় না, কিন্তু একটা জায়গায় আমরা লক্ষ্য করতে পারি, সেখানে কিন্তু কি হয়, যে গুণফলটা ছোট হয়ে যায়, যোগফলটা বড় হয়ে যায়। কত দাগে আছে, 119 দাগে। দেখো 1 + 1 = 2, 1 × 1 = 1, তাহলে এই যে গুণফলের থেকেও বেশি হচ্ছে যোগফল, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যা দুটি বি অপশনে রয়েছে 1 1। এরপরে আসবো আমরা 120 দাগে, 3 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি। তারপরে 121 দাগে 2 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি, 122 দাগে 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কি। এই যে 120 থেকে 123, 120 থেকে 123 আমাদের যে নিশ্চিত নবোদয় বলে যে বইয়ের সিরিজ আমাদের ভিডিও ক্লাস রয়েছে, ভিডিও ক্লাস যেটা রয়েছে, সেখানে আমি 2 থেকে শুরু করে 15 পর্যন্ত সংখ্যাগুলির পুরো বিভাজ্যতার নিয়ম বলেছি, সেটা তোমরা দেখে নেবে। দেখবো 124, 125, 126 দাগের সমস্যা। এই 3টে সমস্যা প্রায় একই রকম, কিন্তু একটু আলাদা থাকে একটা আর একটার থেকে। প্রথমে 124 দাগে বলছে 25 এবং 35-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে, অর্থাৎ 25 আর 35-এর মধ্যবর্তী স্থানে, 25 এবং 35 বাইরে, এও হিসাবের বাইরে, এও হিসাবের বাইরে, এদের মধ্যবর্তী স্থানে আছে 26 থেকে 34 পর্যন্ত, এই পর্যন্ত আছে। তাহলে এবারে 26 থেকে 34 কতগুলি সংখ্যা আছে, গুনলেই বেরিয়ে যাবে, একদম সহজ। 26, 27, 28, 29, 30, 31, 32, কটা হলো, 7টা হলো, তাই তো। যে
এখান থেকে যদি এই পর্যন্ত গুণি কটা হচ্ছে তুমি একটুখানি নিজেই লক্ষ্য করো, 7টা হলো। তো এবার বিষয় হচ্ছে যে এত ছোট না হয়ে যদি এখানে বলতো যে 121 থেকে, আর এখানে যদি বলতো 985 এর মধ্যবর্তী, তাহলে এরকম হতো যে 122 আর এখানে 984। তাহলে এই 122 থেকে 984 পর্যন্ত যতগুলি সংখ্যা ততগুলি আছে। এবার গণ আঙুলের কর হবে না, তাহলে কি করতে হবে, আমাকে একটা শর্ট নিয়মে যেতে হবে। এই ক্ষেত্রে আঙুল গুনে, এক্ষেত্রে গুনে বলতে পারছো, এক্ষেত্রে গুনে বলতে গেলে পরীক্ষা শেষ হয়ে যাবে, পরীক্ষার হলে তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে। তো এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, নিয়মটা হচ্ছে এই সংখ্যা থেকে এই যে 984 এ থেকে এর আগেরটাকে বিয়োগ করতে হবে। এর আগেরটা বিয়োগ করলে কি হবে, এখান থেকে পড়ে থাকবে। তাহলে এখান থেকে যদি হয় তাহলে আমি কি করছি, এটা পাচ্ছি 3, এটা পাচ্ছি তোমার 6, এতটি সংখ্যা আছে, এতটি সংখ্যা রয়েছে। তো এবার কি করব, যে এই ক্ষেত্রে কত হবে, তাহলে এই ক্ষেত্রে আমি আঙুলের কর গুণে বলেছিলাম, না গুনেও আমি বলতে পারি, এইভাবে বলে দিতে পারি যে 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, ও ওখানে 9টা হওয়ার কথা ছিল, বিয়োগ করে 9টা। দেখেছো আঙুলের কর গুনলে তাহলে ভুল হতে পারতো। আমি আঙুলের কর গুনে ছোট রেঞ্জের মধ্যেই আমার গুণে 7টা হয়েছিল, তাহলে আমার প্রথমেই তো ভুল হয়ে গেছিল। ভুলটা কোথায় হয়েছিল, আঙুলের কর গোনার ক্ষেত্রে হয়েছিল। আমি প্রপার ওয়েতে যদি অঙ্কটা করি তাহলে আমার ভুল হবে না। এবার এই ক্ষেত্রে আরো কি হতে পারে, এক্ষেত্রে এই যে রেঞ্জটা দিয়েছে 25 এবং 35, এবার বলা হলো পরের অঙ্কটা বলা হলো আরেকটু অন্য রকমের, 25 থেকে 35-এর আগে পর্যন্ত। তাহলে কিন্তু 25-কে আমরা হিসাবের মধ্যে নিয়ে নেব, এর আগে হচ্ছে 34। তখন কি করব, এর আগের সংখ্যাটাকে বিয়োগ করব, অর্থাৎ এখানে 24-কে বিয়োগ করতে হবে, তখন কিন্তু 10টি সংখ্যা হয়ে যাবে। আবার এটা বলতে পারে যে 24 থেকে 35 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে, তাহলে এই 25 থেকে 35 পর্যন্ত যদি বলা হয়, তাহলে এই দুটোই কিন্তু হিসাবের মধ্যে চলে আসলো। দুটোই যখন হিসাবের মধ্যে চলে আসলো, তখন কি হলো, এই 35 থেকে এর আগের সংখ্যাটা বিয়োগ করে দাও, তখন কিন্তু 11টি হলো। তাহলে এই ধরনের সমস্যায় আমরা কি কি পেতে পারি, যে 25 এবং 35-এর মধ্যবর্তী কয়টা সংখ্যা আছে, বা 25 ও 35-এর মধ্যে কয়টা সংখ্যা আছে, 25 থেকে 35-এর আগে পর্যন্ত কতগুলি সংখ্যা আছে, 25 থেকে 35 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে। এ ধরনের সমস্যা যদি পরীক্ষায় আসে, আশা করছি তুমি পারবে। দেখবো 127 থেকে 131 পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে কি কি। 127-এ আছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বেশি। তাহলে দেখো যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5টা 9, আর 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পরে 5টা 0। তাহলে এর থেকে এ কত বেশি, তাহলে কি করতে হয়, বিয়োগ করে দিতে হয়। তাহলে আমরা কি করব, এইটা বিয়োগ করে দেবো, এখান থেকে ডাইরেক্ট এখানেই করে দিলাম আমি, করলে হবে 1, এটাই অ্যান্সার হবে। আবার পরের অঙ্কটায় বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত কম। কিচ্ছু না, জাস্ট বিয়োগ করো, 99989, এটাই হবে উত্তর। এবার 129 দাগে যেটা আসছে সেটা একটু ভিন্ন ধরনের সমস্যা, যদিও এই ধরনের সমস্যার সাথে আমরা পরিচিত। কি, যে 36019 এই অঙ্কগুলোকে একবার করে ব্যবহার করতে হবে এবং বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে দেখো কি, বৃহত্তমর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে বড় থেকে ছোট সাজাও, বড় কোনটা 9, তারপরে কোনটা 6, তারপরে 310, তাহলে 310, এই বড় থেকে ছোট আকারে সাজালে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। এবার যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, দেখো এর পরের অঙ্কটায় ক্ষুদ্রতম আছে, কিন্তু এই অঙ্কটায় আমি যাব না, এটা তোমরা করবে। আমি এখান থেকেই ক্ষুদ্রতমটা বুঝিয়ে দিচ্ছি, ছোট থেকে বড় সাজাও, 0, 1, 3, 6, 9। যদি শূন্যটাকে বাম পাশে রাখো
তাহলে প্রবলেমটা কোথায়? এটা এই শূন্যের কোনো দাম থাকে না, তাই কি করতে হয়, শূন্যটাকে এর ঠিক এর পরে যেটা আছে তাকে আগে নিয়ে আসতে হবে, আর এই জায়গাটায় শূন্যটা বসিয়ে দিতে হবে। এটা হবে ক্ষুদ্রতম সংখ্যা। আর যদি শূন্য না থাকতো তাহলে তুমি ছোট থেকে বড় আর বড় থেকে ছোট পরপর উল্টো করে দিলে হয়ে যেত। এরপরে আসবো 131 দাগে যে সমস্যাটি আছে, এই ধরনেরই সমস্যা, এটাই আমি যাচ্ছি না, আমি আসছি এটা থেকেই কিভাবে করা যায়। এই যে বৃহত্তম সংখ্যা যেটা পেলে আর ক্ষুদ্রতম সংখ্যা যেটা পেলে, এদের অন্তর্ফল নির্ণয় করতে বলেছে। অন্তর্ফল মানে এদেরকে বিয়োগ করো। যদি বলতো যে সমষ্টি কত, তাহলে এদেরকে যোগ করে দিলে হয়ে যেত। তাহলে সমষ্টি অথবা অন্তর আসতে পারে। আরো কি ধরনের সমস্যা এখানে আসে, যে বৃহত্তম যুগ্ম অযুগ্ম, যেটা আমরা পঞ্চম শ্রেণীর যে আমার গণিত বই রয়েছে সেখানে আমরা সলভ করেছি, বা নিশ্চিত নবোদয় বইতেও আমরা সলভ করেছি। এক্ষেত্রে যুগ্ম অযুগ্ম আসতে পারে, এক্ষেত্রেও কিন্তু ক্ষুদ্রতম, যুগ্ম আর অযুগ্ম এটা আসতে পারে। এবার এখান থেকে প্রশ্ন হতে পারে যে এই বৃহত্তম যুগ্ম অযুগ্মের মধ্যে পার্থক্য কত, ক্ষুদ্রতম যুগ্ম অযুগ্মের মধ্যে পার্থক্য কত। যেভাবেই অঙ্ক আসুক না কেন, তুমি কিন্তু ফান্ডামেন্টালটা শিখে ফেলেছো, যে বৃহত্তম হবে বড় থেকে ছোট, আর ক্ষুদ্রতম হবে ছোট থেকে বড়। যদি শূন্য থাকে তাহলে শূন্যটাকে এক ঘর ডান দিকে সরিয়ে রাখতে হবে। এই হচ্ছে এখানকার ফান্ডামেন্টাল। চলে যাব আমরা পরবর্তী সমস্যা 132 দাগে। 132 দাগের সমস্যা রয়েছে এককের ঘরে 5 এমন মৌলিক সংখ্যা কয়টি আছে, বা সেগুলি কি কি। এর পরের সংখ্যা যেটা রয়েছে এককের ঘরে 3 এরকম মৌলিক সংখ্যা কয়টি। এরকম তো অজস্র আছে, তার মধ্যে এখানে যেটা বলা হচ্ছে 2 অঙ্কের কয়টি আছে, বা এককের ঘরে 1 এরকম 2 অঙ্কের কয়টি আছে। অর্থাৎ এই যে 100 পর্যন্ত যে চার্ট রয়েছে 53 নম্বর পৃষ্ঠায়, চলে আসো 53 নম্বর পৃষ্ঠাতে, দেখো তো 53 পৃষ্ঠাতে যে চার্ট আছে সেই চার্টটা তোমার বইতে আছে কিনা। দেখো এককের ঘরে 5 এরকম মৌলিক সংখ্যা একটাই আছে, কোনটা সেটা, সেটা হচ্ছে 5 ও নিজে, এছাড়া আর নেই, আর কিন্তু তুমি পাবে না, আর পাওয়া সম্ভব নয়। তাহলে কটা আছে, একটি আছে, আর নেই। 133 দাগে চলে আসো। 133 দাগে আমরা যেটা পাচ্ছি, আমি তো 53 পৃষ্ঠায় চলে এসেছি, এবার আবার জায়গায় চলে আসতে হবে আমাকে, যে 133 দাগের সমস্যা যেটা আছে সেটা 133 দাগ এটা করলাম, এই এককের ঘরে 3। 134 দাগে চলে যাব। 134 দাগে 605 অঙ্কগুলিকে ব্যবহার করতে বলেছে, 6 0 আর 5, এরই পাশে আমি আর একটা করে রাখছি 6 1 আর 5। এই যে অঙ্কগুলিকে ব্যবহার করে 3 অঙ্কের সংখ্যা কয়টি পাওয়া যায় দেখা যাক। 605, 650, 560 আর 506, এই কটা পাওয়া যায়। কি করব, কেন এখানে 4টে পেলাম, এখানে 4টে কেন পেলাম, আরো বেশি পেলাম না কেন, এই একটা প্রশ্ন। 4টে পেয়েছি, এইটুকুতে খুশি হলাম আমি, কিন্তু যদি শূন্য না থেকে 1 থাকতো তাহলে কটা পেতাম। এক্ষেত্রে নিয়মটা কি, যে কোনো একটাকে বাম পাশে রাখো, রেখে এই দুটোকে পরপর বসাও, দেখো এই দুটোকে উল্টে দিলে দুটো সংখ্যা পাওয়া যায়। আবার 1কে বাম পাশে বসাও, তাহলে 6 আর 5 থাকে, 1 আর 5 আর 6 থাকে, ওই দুটোকে উল্টে দাও। 5কে বাম পাশে নিয়ে আসো, থাকলো কত, 6 আর 1, 5কে বাম পাশে রাখলে এই, তাহলে দেখো 2, 4, 6টা পেলাম। তাহলে 3টে অঙ্ককে ব্যবহার করে 3 অঙ্কের সংখ্যা 6টা পাওয়ার কথা, 6টা পাওয়ার কথা। কিন্তু আমি কেন 4টে পেলাম এখানে, এই প্রশ্নটা কি তোমার মনে এসেছে, বলো কেন আমি 4টে পেলাম। কারণ এই যে বাম পাশে যাদেরকে আনবো আরো দুটো পাওয়ার কথা ছিল, 056, 065,
এই যে দুটো পেলাম, এই দুটোতে শূন্যকে বাম পাশে আনার জন্য শূন্য বাম পাশে থাকলে তার কোনো মূল্য থাকে না, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিন্তু এখানে পেলাম না। যদি শূন্য না হয়ে এই জায়গায় 1 হতো তাহলে কিন্তু আমি 6টা সংখ্যাই পেতাম। তাহলে কেন 4টে পেলাম? কারণ শূন্যকে বাম পাশে রাখলে দুটো সংখ্যা পাওয়া যাবে, তারা 3 অঙ্কের হবে না, সেই জন্য শূন্যকে বাম পাশে রাখতে পারবো না, আর তাই দুটো সংখ্যা আমার কমে যাবে। এটাই হচ্ছে কারণ। বোঝা গেল তো? এবার আসবো পরবর্তী সমস্যা, যে একটি সংখ্যাকে 4 দ্বারা ভাগ করার পরিবর্তে গুণ করে ফেললে তাতে পেলে তুমি 64, কিন্তু এটা তো ভুল উত্তর হলো। প্রকৃত উত্তর কত হওয়া উচিত ছিল? অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 135 দাগ, 135 দাগের সমস্যা এটা, যে 4 দ্বারা ভাগ করার পরিবর্তে তোমাকে বলেছিল ভাগ করতে, কিন্তু তুমি ভুল করে ফেলেছো, তুমি ভুল করে গুণ করে ফেলেছো। এবার যে সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করতে বলেছে সেই সংখ্যাটা কত তুমি জানো না, এখানে ঢাকা অবস্থায় আছে। 4 দিয়ে গুণ করে তুমি 64 পেয়েছো। এবার তুমি বলো তো এই সংখ্যাটা কত ছিল যাকে তুমি 4 দিয়ে গুণ করেছিলে? এই দুটো সংখ্যার গুণফলকে এইটা, তাহলে এই দুটো সংখ্যার গুণফল যা, তাকে এটা দিয়ে ভাগ করলে এটা পাবো, এটা দিয়ে ভাগ করলে এটা পাবো। তাহলে এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা কত? 64কে 4 দিয়ে ভাগ করলে যেটা হয় 16। অর্থাৎ তুমি নিজেই প্রমাণ করে দেখো যে এই যে 16কে কি 4 দিয়ে গুণ করলে 64 হয় কি না? 4 16 64। তাহলে তুমি কাকে গুণ করেছো 4 দিয়ে? 16কে। 16কে 4 দিয়ে গুণ করে তুমি 64 পেয়েছো। তোমাকে কি আমি গুণ করতে বলেছি? আমি কি বলেছি? আমি বলেছি তুমি ভাগ করো। যদি তুমি এই ভুলটা না করতে, তুমি যদি সঠিক কাজ করতে, তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে 4 পেতে। তোমার সঠিক উত্তরটা হওয়া উচিত ছিল 4, কিন্তু তোমার হয়ে গেছে 64। কেন? তুমি 16কে 4 দিয়ে ভাগ না করে 4 দিয়ে গুণ করে ফেলেছো। পরের অঙ্কটা কি? একটি সংখ্যাকে 3 দ্বারা গুণ করতে বলেছে, তার পরিবর্তে তুমি ভাগ করে 6 পেয়েছো, কিন্তু তোমার প্রকৃত উত্তর কত হওয়া উচিত ছিল? ঠিক এই যে অঙ্কটা করলাম আমরা 135, 136 দাগে এর ঠিক উল্টো অঙ্কটা রয়েছে। তোমাকে বলেছিল ওখানে ভাগ করতে, তুমি করেছিলে গুণ, এবার গুণ করতে বলেছে, তুমি করেছো ভাগ। তোমাকে করতে বলেছে গুণ, কিন্তু তুমি কি করেছো? তুমি করে ফেলেছো ভাগ। এটা ভুল করে করেছো। তা কি হয়েছে? তুমি সেই সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করার পরিবর্তে ভাগ করেছো। এই যে যে সংখ্যাটা, একে 3 দিয়ে ভাগ করে তুমি 6 পেয়েছো। বলতে পারবে এই সংখ্যাটা কত? এইটা এইভাবে বোঝা যায় না, এইভাবে ভালো বোঝা যায়। তুমি 3 দিয়ে ভাগ করে 6 পেয়েছো, মিলে গেছে। এই জায়গাটা কত? অর্থাৎ এটা ভাজ্য। ভাজ্যটা কত? এই দুটোর গুণ করলে এটা পাওয়া যায় 18। দেখো তুমি 18কে 3 দিয়ে ভাগ করে 6 পেয়েছো, কিন্তু তোমাকে কি আমি 18কে 3 দিয়ে ভাগ করতে বলেছিলাম? বলিনি। আমি বলেছিলাম গুণ করতে। তা তুমি যদি এখানে 18কে 3 দিয়ে গুণ করতে, তাহলে তুমি কিন্তু 54 পেতে। এটাই তোমার সঠিক অ্যান্সার হওয়া উচিত ছিল। তাহলে আমরা 136 দাগ দেখলাম। দেখবো 137 দাগে, মৌলিক সংখ্যার কয়টি উৎপাদক বা গুণনীয়ক থাকে? তো আমরা জানি মৌলিক সংখ্যার দুটো উৎপাদক থাকে। কি কি? সেই সংখ্যা নিজে এবং এক। এই জায়গাটা লক্ষ্য করো, একটা মৌলিক সংখ্যা হচ্ছে 5, এর দুটো উৎপাদক থাকবে, এক এবং এ নিজে। তাহলে মৌলিক সংখ্যার কয়টি উৎপাদক থাকে? দুটি উৎপাদক থাকে। 138 দাগে, যে এই সংখ্যাটিতে 3-এর স্থানীয় মানগুলির সমষ্টি কত? এই অঙ্কটা আমাদের বোর্ড ওয়ার্কের মাধ্যমে করতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আসবো 138 দাগে, তাই তো? যেটা বললাম আমি, যে কি এই অঙ্কটাকে আমাদের সমাধান করতে হবে। 138 আর 139-এ একই সংখ্যা রয়েছে, বলছে দুটো 3-এর স্থানীয় মানের সমষ্টি কত, অন্তর কত। তো আমি প্রথমে এই এই অঙ্কটায় যাব, যে অন্তর কত এটাকে নির্ণয় করব। অন্তরটা কিভাবে নির্ণয় করব? এই 3-এর স্থানীয় মান কত? 3-এর পরে একটা শূন্য, দুটো শূন্য, দশমিক, একটা দুটো তিনটে শূন্য বসিয়ে দেব পুরোটা। আর এই 3-এর স্থানীয় মান কত? এই 3-এর স্থানীয় মান হচ্ছে এইটা, এই 3 বসাবো,
শূন্য 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 শূন্য, মাঝখানে দশমিকটাকে রাখবো। এবার এই যে যে দুটো সংখ্যা আমি পেলাম, এখানে শূন্য দিলেও চলে না দিলেও চলে, এদের বিয়োগ করলে এটা পেলাম। এই যে পদ্ধতিটা আমি বললাম, এই পদ্ধতি অনুসারে বিয়োগ অঙ্কটা তোমাকে কোষেই করতে হবে। কখন? যখন অন্তর বলবে। যখন সমষ্টি বলবে সেক্ষেত্রে এইটাকে যোগ করলে হতো, কিন্তু আমি সেটাই যাব না। আমরা জানি এর নিয়মটা কি, আমরা জানি এইটাকে নিচে নামিয়ে নিয়ে আসো, এইটাকেও নিচে নামিয়ে নিয়ে আসো। এবার একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, দশমিক আছে কোথায়? এই জায়গাটায়। তাহলে এটাই উত্তর হবে, উত্তর আমার এটাই বেরোবে, এটাই উত্তর আসবে। তাহলে 138 39 পারলাম। যাব 40-এ। যে 6492 সংখ্যাটি, এই যে 6492 এই সংখ্যাটিতে 4 এবং 2 যদি স্থান বিনিময় করে তাহলে নতুন সংখ্যাটি হয় কত? 4-এর জায়গায় 2, 2-এর জায়গায় 4। এই যে 2 আর এই যে 4, তাহলে যে দুটো সংখ্যা হলো, এবার দেখতে হবে এই সংখ্যা দুটোর মধ্যে ছোটকে আর বড়কে। তাহলে 6492 6294, তাহলে 200 থেকে 400 বড় হয়, এটা আমরা জানি। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে, তাহলেই সঠিক উত্তরে পৌঁছে যেতে পারবো, যেটা আমরা দেখেছি যে আমাদের এই অপশানে ছিল। এবার চলে আসবো 141 এবং 42। একই সংখ্যা বারবার যোগ করা এর সহজ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে গুণ। আর কোনো একটা বড় সংখ্যা থেকে একই সংখ্যা বারবার বিয়োগ করা, অনেকবার বিয়োগ না করে সেটাকে একবারে ভাগ করা যায়। তো এই যে বারবার যোগ তার সংক্ষিপ্ত রূপ গুণ, বারবার বিয়োগ তার সংক্ষিপ্ত রূপ ভাগ, এই জায়গাটা শুধু জেনে রাখো। আর পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের সমাধানে আমি এই বিষয়টার উপরে বিস্তারিত আলোচনা করেছি, সেই ক্লাস থেকে ব্যাখ্যাটাকে তুমি বুঝে নেওয়ার চেষ্টা করবে। এবার আসবো পরবর্তী সমস্যা 143। 13 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কয়টি আছে? তো তার আগে আমাকে আসতে হবে 13। এই যে 13, এটা নিজে মৌলিক সংখ্যা। আর যদি একটা মৌলিক সংখ্যা হয় সেক্ষেত্রে ওই সংখ্যাটি দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা সে নিজে, আর সে নিজে মৌলিক। সেই জন্য 13 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা একটা আছে, সেটা কত? 13 কে 13। এর পরবর্তীতে যতবার যাব 13 গুণ 2 সমান সমান 26, এ কিন্তু 13 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ মৌলিক আর থাকবে না। তাহলে 13 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যাই মৌলিক নয়, কিন্তু প্রথম যেটা আছে 13 গুণ 1 13, ওইটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য এবং মৌলিক। এবার পরের প্রশ্ন হচ্ছে 144 দাগে 12 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কয়টি? তো 12 কি হচ্ছে? 1 2 3 4 6 12, এগুলো সব হচ্ছে 12-র উৎপাদক। তাহলে 12-র উৎপাদক একাধিক হওয়ার জন্য, মানে 2 এর বেশি হওয়ার জন্য এটা কিন্তু যৌগিক সংখ্যা। এবার 12 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কোথায় আছে? 12-কে 12, 12-কে 12 ওটাই তো যৌগিক। তাহলে 12 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যাটা মৌলিক নয়, দ্বিতীয়টা তো মৌলিক কোনোদিনই হবে না, তৃতীয় চতুর্থ পঞ্চম পরবর্তী কোনোটাই মৌলিক হবে না। তাহলে 12 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এর পরবর্তীতে 145 দাগে যে সমস্যাটি রয়েছে, বলছে 143 আর 44-এ একটা বিভাজ্য অথচ মৌলিক পেলাম, আর একটা বিভাজ্য অথচ মৌলিক পেলাম না, কেন? কারণ এটা মৌলিক সংখ্যা আর এটা যৌগিক সংখ্যা, সি অপশনটা সঠিক হবে। কারণ মৌলিক সংখ্যার ক্ষেত্রে মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য আরেকটি মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা থাকে, সেটা কি? নিজে। আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে নিজে সে তো মৌলিক না, তাহলে আর পরবর্তী কোনোটাই মৌলিক হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে 145 পর্যন্ত সমস্যাগুলোকে আমরা দেখে নিলাম, যাব পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যাগুলি আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, দেখে নাও কি আছে। 146 দাগে সব থেকে ছোট অযুগ্ম মৌলিক সংখ্যা, দেখো সব থেকে ছোট অযুগ্ম মৌলিক সংখ্যা আসে 3। চার্টটাকে দেখে নাও, 53 পৃষ্ঠায় যে চার্ট রয়েছে খোলো, একবার চার্টটাকে দেখলে তুমি পরিষ্কার বুঝে যাবে। এই চার্টটা আমি বলেছি লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর এর মধ্যে লুকিয়ে আছে। দেখো 2 3 5, এই যে 3 সব থেকে ছোট এবং মৌলিক সংখ্যা।
তার পরবর্তী যে প্রশ্ন আছে, সব থেকে ছোট অযুগ্ম যৌগিক সংখ্যা, সেটা কিন্তু 9তেই আমরা প্রথম পাই। এরপরে আছে 148 দাগে যে সমস্যাটি, সব থেকে ছোট যুগ্ম মৌলিক সংখ্যা আর যুগ্ম যৌগিক সংখ্যার মাঝখানে পার্থক্য কত? তাহলে সব থেকে ছোট যুগ্ম মৌলিক সংখ্যা এটা আর যুগ্ম যৌগিক সংখ্যা এটা, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 2, এটাই অ্যান্সার। এর পরের সমস্যা 149 দাগে, সব থেকে ছোট যুগ্ম মৌলিক সংখ্যাটি কত? সেটা 2, আমরা জানি, ওই চার্ট থেকেই দেখে নিতে হবে। এই যে আমাদের মানে সংখ্যাতত্ত্ব বই, এর 53 পৃষ্ঠায় চার্টটি আছে। 150 দাগে চলে আসব, যে সব থেকে বড় যুগ্ম মৌলিক সংখ্যা কোনটি? এই 2, কারণ একটাই আছে, ছোট হলেও এটা, বড় হলেও এটা। এরপরে আছে 151 দাগটা দেখো, যে সব থেকে ছোট যুগ্ম যৌগিক সংখ্যা, ওই চার্টে দেখো যে 4 আছে, 2, 3 এই দুটো মৌলিক, তারপরে 4 আসে, 4 কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে সব থেকে ছোট যুগ্ম যৌগিক সংখ্যা হলো 4। তাহলে আমরা আমাদের সংখ্যাতত্ত্ব বইয়ের 105 থেকে 151 দাগ পর্যন্ত সমস্যাগুলির সমাধান কৌশল দেখে নিলাম। পরবর্তী ক্লাসে এর পরের সমস্যা অনেকগুলি আমরা দেখে নেব, শিখে নেব, বুঝে নেব। কিন্তু তার আগে এই যে সমস্যাগুলি আমরা আজকে সমাধান করলাম 105 থেকে 151, এগুলিকে এখন তুমি সিডব্লিউ করেছো, এর পাশাপাশি এগুলোকে ফ্রেশ খাতায় HW তে টুকে নেবে, জমা করবে, তাহলে তোমার এই বিষয়গুলির উপরে দক্ষতা চলে আসবে এবং পরীক্ষায় তোমার রেজাল্ট ভালো করতেই হবে। এবং জওহর নবোদয় বিদ্যালয়ে যে প্রবেশিকা পরীক্ষা, তাতে চান্স পেয়ে নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। কার? তোমার।